আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের বন্ধু হিজবুল্লাহর দ্বিগুণ হামলা, প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো ইসরায়েলি সেনারা, উত্তরে ভয়াবহ সম্মুখ যুদ্ধ। ইরানের মশক ফ্লিটের তাণ্ডব, 85 দ্রুতগতির যুদ্ধ নৌকা নিয়ে হরমুজে আমেরিকার নৌবহরকে চ্যালেঞ্জ। আরব আমিরাতে ইরানের মিসাইল ঝড়, একদিনে 15টি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি আমিরাতের। আবার যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, সতর্কাবস্থায় ইসরায়েল। কাতারের আকাশে হঠাৎ নিখোঁজ আরেক শক্তিশালী মার্কিন বিমান। কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, ইস্তফার প্রশ্ন উড়িয়ে দিলেন লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়। রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, তৃণমূল কর্মী ও মুসলিমদের মারধর ও বাড়ি ভাঙচুর করছে আইএসএফ ও বিজেপি। বিজেপির সন্ত্রাসীদের তাণ্ডবে উত্তাল পশ্চিমবঙ্গ, ইসলামপুর এখন ঈশ্বরপুর, সাইনবোর্ড ছিঁড়ে হিন্দুত্ববাদীদের তীব্র প্রতিবাদ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের বন্ধু হিজবুল্লাহর দ্বিগুণ হামলা, প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো ইসরায়েলি সেনারা, উত্তরে ভয়াবহ সম্মুখ যুদ্ধ। লেবানন ইসরায়েল সীমান্তে ভয়াবহ সংঘর্ষে ইরানের ছায়া বাহিনী হিজবুল্লাহর জোরালো হামলার মুখে প্রাণ বাঁচাতে ছুটেছেন ইসরায়েলি সেনারা। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ লেবাননের দেইর সেরিয়ান এলাকায় মোতায়েন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যখন অগ্রসর হওয়ার চেষ্টা করেন, তখন অতর্কিত হামলার শিকার হন তারা। হিজবুল্লাহ যোদ্ধারা ধারালো অস্ত্র ও গোলাবর্ষণে ইসরায়েলি বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। সূত্র জানিয়েছে, গত 24 ঘন্টায় হিজবুল্লাহর ইসরায়েলি অবস্থানে কমপক্ষে 2টি বড় ধরনের আক্রমণ চালায়। প্রথম হামলায় মর্টার শেল ও রকেট ব্যবহার করা হয়। দ্বিতীয় হামলাটি ছিল সম্মুখ যুদ্ধ, যেখানে দুই পক্ষের যোদ্ধারা কয়েক মিটার দূরত্ব থেকে গুলি বিনিময় ও হাতাহাতির লড়াইয়ে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা জীবনের ভয়ে দ্রুত পেছনে সরে যান এবং কভার নেওয়ার চেষ্টা করেন। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে সংঘর্ষে তাদের একাধিক সেনা আহত হয়েছেন। জবাবে আইডিএফ হিজবুল্লাহর অবস্থানে আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, সীমান্ত অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপের জবাবে আমরা হিজবুল্লাহর সামরিক স্থাপনায় নির্ভুল হামলা পরিচালনা করেছে। সংঘর্ষ এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে লেবাননের নিয়মিত সেনাবাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। হামলার কেন্দ্রস্থলের কাছাকাছি থাকায় লেবাননের কয়েকজন সেনা আহত হয়েছেন বলে দেশটির সামরিক সূত্র নিশ্চিত করেছে। লেবানন সরকার উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি যে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর ছিল, এই ঘটনা তার উপর বড় আঘাত এনেছে। মর্টার ফায়ার, আকাশ হামলা ও স্থল সংঘর্ষ একসঙ্গে ঘটে যাওয়ার ফলে সীমান্ত এলাকা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এই সংঘর্ষ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে শঙ্কা করছেন জাতিসংঘের পর্যবেক্ষকরা। হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলি সেনারা যখন লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে, তখন আমরা তাদের উপযুক্ত শিক্ষা দিয়েছি। এই লড়াই চলমান থাকবে যতদিন পর্যন্ত না দখলদারি শেষ হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জরুরি বৈঠক ডেকেছে। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহ যদি উস্কানি অব্যাহত রাখে, আমরা লেবাননের গভীরে অভিযান চালাতে দ্বিধা করব না। ইরানি মশক ফ্লিটের তাণ্ডব, 85 দ্রুতগতির যুদ্ধ নৌকা নিয়ে হরমুজে আমেরিকার নৌবহরকে চ্যালেঞ্জ। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আমেরিকার নৌবহরকে মোকাবেলায় 85টি দ্রুতগতির আক্রমণ নৌকা মোতায়েন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ও সামরিক বিশ্লেষকরা। ইরানের এই মশক ফ্লিট উপসাগরের সংকীর্ণ জলরাশিতে আমেরিকার যুদ্ধ জাহাজের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোয়ার্ম ডক্ট্রিন, অসংখ্য ছোট নৌকার আক্রমণ কৌশল। উপগ্রহ চিত্র অনুযায়ী কেশম দ্বীপের দক্ষিণে প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে 85টির বেশি দ্রুতগতির আক্রমণ নৌকা মোতায়েন করা হয়েছে। এই ছোট ও চটপটে নৌকাগুলো ইরানের সোয়ার্ম ডক্ট্রিন ঝাঁক বেঁধে কৌশলের কেন্দ্রীয় উপাদান। এগুলো রাডারে সহজে ধরা পড়ে না, খুব দ্রুত একত্রিত
রূপান্তরিত হতে পারে এবং যে কোনো বড় যুদ্ধ জাহাজকে হয়রানি করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, হরমুজ প্রণালীর অগভীর ও সংকীর্ণ পানিপথে এই নৌকাগুলো কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। ইরান একসঙ্গে শতাধিক ছোট নৌকা দিয়ে বড় জাহাজকে ঘিরে ফেলে, রকেট, টর্পেডো ও দ্রুতগতির গোলাবর্ষণের মাধ্যমে ধ্বংস করতে পারে। এমন কৌশল ইতিমধ্যে মহড়ায় দেখিয়েছে তারা। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের নৌবাহিনীর এক কমান্ডার বলেছেন, আমাদের ছোট নৌকাগুলো প্রমাণ করেছে যে তারা যে কোনো আক্রমণকারী শক্তির জন্য দুঃস্বপ্ন হতে পারে। যদি কেউ আমাদের আঞ্চলিক পানিসীমায় আক্রমণ চালায় তাহলে তারা ফিরে যাওয়ার পথ পাবে না। আরব আমিরাতে ইরানের মিসাইল ঝড়, একদিনে 15টি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি আমিরাতের। মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরম মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইরান। গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, আমিরাতে বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। এই ভয়াবহ হামলায় বড় ধরনের কোনো প্রাণহানি না ঘটলেও অন্তত 3 জন মাঝারি ধরনের আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। চলমান এই যুদ্ধ পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে 549টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2260টি ড্রোন ধ্বংস করেছে প্রতিরক্ষা বিভাগ। তবে সোমবারের হামলার পর দেশটিতে আহতের মোট সংখ্যা বেড়ে 227 জনে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নির্দেশনার আলোকে আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আজমানের সকল বেসরকারি স্কুলে অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। তিনি আমিরাতকে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে বলেন, এই হামলা সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে জানান যে এই অঞ্চলের নিরাপত্তা ইউরোপের জন্য সরাসরি প্রভাব ফেলে, তাই ইইউ কূটনৈতিক সমাধানের জন্য কাজ করে যাবে। এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে একটি বিপজ্জনক উস্কানি হিসেবে অভিহিত করেছে। বাহরাইন সরকার বলেছে, এই আক্রমণ যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। জিসিসি মহাসচিবের সুর মিলিয়ে বাহরাইন একে অগ্রহণযোগ্য আস্ফালন হিসেবে বর্ণনা করেছে। সূত্র খালিজ টাইমস। আবার যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, সতর্কাবস্থায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা ঘটেছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। কাতার থেকে আল জাজিরার প্রতিনিধি আসাদ বেগ জানিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আমিরাত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। অন্তত একটি ড্রোন ফুজাইরা এলাকায় তেল শোধনাগারে আঘাত হেনেছে। এতে সেখানে কর্মরত 3 ভারতীয় আহত হয়েছেন। আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত ফুজাইরা একটি কৌশলগত জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একযোগে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে এই হামলা চালানো হয়েছে। গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমিরাতে এই হামলাই সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা। এর ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। আমিরাত এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেও তেহরান রিপোর্ট লেখা পর্যন্ত দায় স্বীকার করেনি। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ইরান যুদ্ধের সময় অন্তত 7টি আরব দেশ হামলার শিকার হয়েছিল। সেসব আরব আমিরাতকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল অন্তত 6413 ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এই অঞ্চলের কোনো দেশই এখন সেই ভয়াবহ যুদ্ধের পুনরাবৃত্তি চায় না, কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের আবারও অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সূত্র আল জাজিরা। কাতারের আকাশে হঠাৎ নিখোঁজ আরেক শক্তিশালী মার্কিন বিমান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের উপর দিয়ে ওড়ার সময় জরুরি সংকেত জারি করে নিখোঁজ হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 স্ট্র্যাটো টিঙ্কার। কাতার উপকূলের কাছে থাকা অবস্থায় বিমানটি থেকে 7700 কোড ব্যবহার করে ইনফ্লাইট জরুরি বিপদের সংকেত পাঠানো হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার
24 এর তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি কিছুক্ষণ আকাশে চক্কর দেয় এবং পরবর্তীতে অবতরণের জন্য উচ্চতা কমাতে শুরু করে। এরপরই হঠাৎ রাডার থেকে বিমানটির সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়। উড়ন্ত অবস্থায় অন্য যুদ্ধ বিমান বা বোমারু বিমানে জ্বালানি সরবরাহের সক্ষমতা থাকায় এই বিশেষ বিমানটিকে উড়ন্ত গ্যাস স্টেশন বলা হয়। মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত বিমানটির বর্তমান অবস্থা বা ভাগ্যে কি ঘটেছে সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এই নিখোঁজ হওয়ার খবরটি প্রকাশ করেছে। তবে এই ঘটনার পেছনে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ইরানের সম্পৃক্ততা রয়েছে কিনা সেই সম্পর্কে তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মার্চের এক ঘটনার কথা উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, তখন পশ্চিম ইরাকে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় একটি মার্কিন KC-135 বিমান বিধ্বস্ত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই বিমানটি কোনো যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছিল নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছে তা নিয়ে রহস্য দানা বাঁধছে। কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। ইস্তফার প্রশ্ন উড়িয়ে দিলেন লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য রাজনীতিতে বইছে টান টান উত্তেজনা। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে থাকলেও নিজের পরাজয় বা দলের হার মানতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক সংবাদ সম্মেলনে তার আক্রমণাত্মক মেজাজ মনে করিয়ে দিচ্ছে পুরনো লড়াকু মমতাকে। নির্বাচনী ফলাফলে পিছিয়ে থাকার পর যখন চারদিক থেকে তার পদত্যাগের দাবি উঠছে, তখন সাফ জানিয়ে দিলেন ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। মানুষের রায়কে ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া হয়েছে। 100-র বেশি আসন আমাদের থেকে চুরি করা হয়েছে। এদিন সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, গণনা কেন্দ্রে কারচুপি করা হয়েছে এবং ইভিএম টেম্পারিং এর মাধ্যমে ফলাফল বদলে দেওয়া হয়েছে। মমতা বলেন, যারা ভাবছেন গায়ের জোরে আমাদের হারিয়ে দিয়ে আমাকে ইস্তফা দিতে বাধ্য করবেন, তারা ভুল ভাবছেন। নৈতিকভাবে জয় আমাদেরই হয়েছে। মমতা আরো জানান, তিনি কোনো পদের মায়া করেন না, কিন্তু জনগণের অধিকার রক্ষার লড়াই থেকে পিছু হটবেন না। আপাতত তিনি নিজেকে মুক্ত বিহঙ্গ হিসেবে ঘোষণা করে আগামী দিনে দিল্লি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজ্যপাল যখন জয়ী দলকে সরকার গঠনের আহ্বান জানাবেন, তখন পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। রণক্ষেত্র পশ্চিমবঙ্গ। তৃণমূল কর্মী ও মুসলিমদের মারধর ও বাড়ি ভাঙচুর করছে আইএসএফ ও বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভোট পরবর্তী সহিংসতার এবার আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিশেষ করে নিমকুড়িয়া গ্রামে পরিস্থিতি চরম উত্তপ্ত। তৃণমূলের অভিযোগ, ভাঙড় আসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয়ী হওয়ার পর থেকেই তাদের নেতাকর্মীরা রাতভর তাণ্ডব চালিয়েছে। ফিরোজ মোল্লা নামক এক তৃণমূল সমর্থক অভিযোগ করেন, আইএসএফ এর বুথ সভাপতির নেতৃত্বে প্রায় 50 জন লোক তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় তার বাবার মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়েছে এবং তাকে ভোজালি দিয়ে কোপানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বেওতা 1 গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ভেঙে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেখানেও মহিলাদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো। যদিও এসব অভিযোগের প্রেক্ষিতে আইএসএফ বা বিজেপি নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির সন্ত্রাসীদের তাণ্ডবে উত্তাল পশ্চিমবঙ্গ। ইসলামপুর এখন ঈশ্বরপুর। সাইনবোর্ড ছিঁড়ে হিন্দুত্ববাদীদের তীব্র প্রতিবাদ। গত 29 এপ্রিল মহারাষ্ট্রের সাঙ্গৌলি জেলায় একটি জোরালো প্রতীকী প্রতিবাদে ডানপন্থী সংগঠন শিব প্রতিষ্ঠান হিন্দুস্তান এর কর্মীরা ইসলামপুর লেখা সাইনবোর্ডগুলি ছিঁড়ে ফেলেন। তারা দাবি করেন যে শহরটির নাম সরকারিভাবে পরিবর্তন করে ঈশ্বরপুর রাখা হয়েছে। এই ঘটনাটি
তরুণ ভারত ব্যায়াম মণ্ডলের প্রধান চত্বরে ঘটে। সংগঠনটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ৩-৪ জন ব্যক্তি একটি কাঠামোর ওপর চড়ে বসেছেন এবং ছুরি দিয়ে সবুজ রঙের প্লাস্টিকের ইসলামপুর লেখাটি কেটে ফেলছেন। এরপর তারা সেটি মাটিতে ফেলে বারবার পদদলিত করেন। সংগঠনটি এই কাজটিকে একটি মুসলিম ঘেঁষা নামের প্রত্যাখ্যান হিসেবে বর্ণনা করেছে। চরমপন্থী সংগঠনটির দাবি অনুযায়ী তারা মহারাষ্ট্র রাজ্য সরকারের ৩রা নভেম্বর ২০২৫-এর অধ্যাদেশকে সমর্থন জানিয়ে এই পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য যে ওই অধ্যাদেশে আনুষ্ঠানিকভাবে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রাখা হয়েছিল। তাদের অভিযোগ, কোলহাপুরের এক ব্যক্তি পরিকল্পিতভাবে সাঙ্গলির বিভিন্ন স্থানে নতুন করে ইসলামপুর লেখা দিক নির্দেশক সাইনবোর্ড বসিয়েছেন। তাদের মতে এটি নবনিযুক্ত জেলা কালেক্টর, পুলিশ সুপার এবং কমিশনারের মর্যাদা ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত চাল। স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন তারা আইন শৃঙ্খলার অবনতি এড়াতে প্রথমে পুলিশ ও কমিশনারকে এই অনুমোদিত বোর্ডগুলো সম্পর্কে জানিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না পেয়ে তারা নিজেরাই বিতর্কিত সাইনবোর্ডগুলি অপসারণ করেন এবং পরে তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তারা অন্যান্য স্থান থেকেও একই ধরনের বোর্ড সরিয়ে ফেলেছেন এবং সতর্ক বানিয়ে দিয়েছেন যে প্রশাসন পদক্ষেপ না নিলে তারা এইভাবেই বোর্ডগুলো সরাতে থাকবেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ইরানের বন্ধু হিজবুল্লাহর দ্বিগুণ হামলা, প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো ইসরায়েলি সেনারা, উত্তরে ভয়াবহ সম্মুখ যুদ্ধ। ইরানের মশক ফ্লিটের তাণ্ডব, ৮৫ দ্রুতগতির যুদ্ধ নৌকা নিয়ে হরমুজে আমেরিকার নৌবহরকে চ্যালেঞ্জ। আরব আমিরাতে ইরানের মিসাইল ঝড়, একদিনে ১৫টি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর দাবি আমিরাতের। আবার যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, সতর্কাবস্থায় ইসরায়েল। কাতারের আকাশে হঠাৎ নিখোঁজ আরেক শক্তিশালী মার্কিন বিমান। কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, ইস্তফার প্রশ্ন উড়িয়ে দিলেন লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়। রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, তৃণমূল কর্মী ও মুসলিমদের মারধর ও বাড়ি ভাঙচুর করছে আইএসএফ ও বিজেপি। বিজেপির সন্ত্রাসীদের তাণ্ডবে উত্তাল পশ্চিমবঙ্গ, ইসলামপুর এখন ঈশ্বরপুর, সাইনবোর্ড ছিঁড়ে হিন্দুত্ববাদীদের তীব্র প্রতিবাদ। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।